তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। গতদিন পর্যন্ত আমরা একটু কি পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম একটু বলে নেই, পড়াটা রিভিউ করি। একটা হচ্ছে রক কি, তারপরে কয় টাইপের রক হতে পারে, রকের সাইকেলটা ডিটেলস পড়েছিলাম। তারপর ইগনিয়াস রক কি হতে পারে, ইগনিয়াস রকের ক্লাসিফিকেশন পড়েছিলাম। আর জিওথার্মাল গ্রেডিয়েন্ট যেটা, সেটা পড়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা শুরু করব হলো প্লুটন থেকে। আর সরি, আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ম্যাগমার যে কম্পোজিশনটা, সেই ম্যাগমার কম্পোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগমার যে প্রপার্টিজ আর লাভা, মানে ম্যাগমার কি কি বৈশিষ্ট্য আর লাভার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা কি করেছিলাম, সেই জিনিসগুলো আমরা পড়েছিলাম। এখন আসো আমরা আজকে শুরু করব হচ্ছে প্লুটন। এখন প্লুটন জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে, তারপরে প্লুটনের ক্লাসিফিকেশন পড়বো। তার সাথে সাথে আজকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে তোমার বোয়েন্স রিয়াকশন সিরিজ নামে একটা রিয়াকশন সিরিজ আছে। সেই রিয়াকশন সিরিজটা আজকে আমরা ডিটেলস আলোচনা করব, ডিটেলস পড়াশোনা করব। এখন আসো সর্বপ্রথম প্লুটনটা কি। প্লুটনের এখানে কি বলা হয়েছে দেখো, all igneous rock masses that were formed when magma solidified within the earth crust are called Pluton। তো এই তোমার থিওরিটিক্যাল কথাবার্তায় হয়তোবা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে বুঝতে পারি না। তো চলো আমরা একটু দেখে নেই যে প্লুটন জিনিসটা কি। প্লুটন জিনিসটা হলো, দেখো আগেই বলেছিলাম, ম্যাগমা যখন কুল হয় বা ম্যাগমা যখন ফ্রিজ হয় বা সলিডিফাই হয়ে থাকে, তখন আমরা দুই ধরনের আমরা ইগনিয়াস রক পেয়ে থাকি। ইগনিয়াস রক কি কি ইগনিয়াস রক পেয়ে থাকি, একটা হচ্ছে ভূপৃষ্ঠের ভেতরকার, যদি ভেতরে যদি ম্যাগমা তোমার কুল হয়ে থাকে বা এখানে ফ্রিজ হয়ে যায়, সলিডিফাই হয়ে যায়, তখন যে ইগনিয়াস রকটা ফর্ম করে, তখন সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। 154 কিছু বলছো? ওকে, ওকে। এখন আসো, কি বলছিলাম, সেটা হচ্ছে ম্যাগমা যখন কুল হয়ে যায় তখন দুই ধরনের রক ফর্ম করে ইগনিয়াস রক, একটা হচ্ছে ইন্ট্রুসিভ, আরেকটা হচ্ছে এক্সট্রুসিভ। তো এই যে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক গুলোকে বা ইন্ট্রুসিভ ইগনিয়াস রকের যে মাস বা যেটা লাম্প আকারে, লাম্প বলতে যেটা দলা দলা আকারে বা যেভাবেই হোক, এই জায়গাগুলোতে তোমার কি ফর্ম করছে, এই জায়গাগুলোতে আমার ইন্ট্রুসিভ ইগনিয়াস রক ফর্ম করে। তো এই যে একটা মাস আকারে যে ইগনিয়াস রকটা ফর্ম করছে, সেই মাস গুলোকে আমরা বলে থাকি হচ্ছে মাস অথবা ভর, বা যেই মাস আকারে যে ইগনিয়াস রকটা ফর্ম করছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, প্লুটন। এবং অবশ্যই ইন্ট্রুসিভ ইগনিয়াস রককেই অ্যাকচুয়ালি আমরা বলে থাকি প্লুটোনিক। দেখো, ইন্ট্রুসিভ ইগনিয়াস রকের আরেকটা নাম হচ্ছে কি, প্লুটোনিক ইগনিয়াস রক। তো এখানে যে মাসগুলো বা যেখানে ভরগুলো বা যেই জিনিসগুলো লাম্প আকারে তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি কি, প্লুটন। এখন আসো, প্লুটনের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। প্লুটনের সর্বপ্রথম ক্লাসিফিকেশনটা কি, টেবুলার প্লুটন, আরেকটা হচ্ছে ম্যাসিভ প্লুটন। টেবুলার প্লুটনকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কনকর্ডেন্ট, আরেকটা হচ্ছে ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট যে কনকর্ডেন্ট যে প্লুটনটা, সেটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সিলস, আরেকটা হচ্ছে তোমার ল্যাপোলিথস। আর ডিসকর্ডেন্ট যে প্লুটন, সেটার একটা ভাগ হলো তোমার ডাইক্স। ম্যাসিভেরও দুই ভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে কনকর্ডেন্ট, আরেকটা হচ্ছে ডিসকর্ডেন্ট। কিন্তু ম্যাসিভের যে কনকর্ডেন্ট প্লুটনটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ল্যাকোলিথস। আর ডিসকর্ডেন্ট যে প্লুটন, সেটাকে আমরা কি বলে থাকি, তোমার ব্যাথোলিথস। তো এটা সোজা, প্লুটনের দুইটা ভাগে ভাগ করতে পারি, টেবুলার আর ম্যাসিভ প্লুটন। টেবুলার আর ম্যাসিভকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট। আবার টেবুলার প্লুটনের যে কনকর্ডেন্ট, সেটার আবার দুটো ভাগে আছে। ডিসকর্ডেন্ট যে প্লুটন, সেটাকে একটা নাম দিই, এটার কনকর্ডেন্টকে একটা নাম দিচ্ছি, এটা ডিসকর্ডেন্টকে আরেকটা নাম দিচ্ছি। তো সবকিছুর আমরা
ডিফারেন্স পড়বো, সবকিছুর আমরা কি পড়বো, সবকিছুর আমরা বৈশিষ্ট্য পড়বো। অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য পড়লে তোমরা বুঝতে পারবা যে ডিফারেন্সটা কোথায়, যে টেবুলার প্লুটন কোনটাকে বলছি, ম্যাসিভ প্লুটন কোনটাকে বলছি, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। 151 কে? ম্যাম আমি মিনহাজ বলছি। ম্যাম হ্যাঁ বলেন। 149 ম্যাম, গতদিন আমি প্রেজেন্ট ছিলাম। প্রেজেন্ট ছিলা তুমি? জি ম্যাম। শিওর? শিওর ম্যাম, রেসপন্সও করছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে নিবনি। ঠিক আছে, ওকে ফাইন। ম্যাম হ্যাঁ বলেন। তাহলে ইনজিনিয়াস রকের মানে ম্যাসিভ ফর্ম যেটা সেটাকে হ্যাঁ আমরা প্লুটোন বলতেছি। জি জি, মানে ইন্ট্রুসিভ ইগনিয়াস রকের যে মাসটা, সেটাকে। হ্যালো, হ্যাঁ জি ম্যাম বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বুঝতে পারছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আসো টেবুলার প্লুটন আর হচ্ছে তোমার ম্যাসিভ প্লুটন। এই প্লুটন গুলোর আমরা কি পড়বো, এই প্লুটন গুলোর বৈশিষ্ট্য পড়বো, যে আমাদের অ্যাকচুয়ালি জানার দরকার যে এই কোনটাকে আমরা টেবুলার প্লুটন বলছি, কোনটাকে হচ্ছে তোমার ম্যাসিভ প্লুটন বলছি। হ্যাঁ, তো টেবুলার প্লুটনটা কি? টেবুলার প্লুটন হলো আমাদের যে প্লুটন গুলো ফর্ম হচ্ছে, বা যেই ইন্ট্রোসিভ যে ম্যাগমাটা কুল হয়ে যে তোমার ইন্ট্রোসিভ ইগনিয়াস রকটা ফর্ম হচ্ছে, সেটা কোথায় ফর্ম হচ্ছে? সেটা এই যে মনে করো আর্থের ভেতরে এরকম লেয়ার থাকে, এই লেয়ারের মধ্যেকার ফাঁকা জায়গাগুলোতে হোক, বা এই লেয়ারের মধ্যে মধ্যে আমার এই যে এই ম্যাগমাটা কুল হয়ে আমার কি ফর্ম করে, আমার এই প্লুটন গুলো ফর্ম করে। এখন যদি এরকম হয়, এই লেয়ার গুলো কোথায় থাকে? এই লেয়ার গুলো তোমার ভূপৃষ্ঠের ভেতরে এরকম লেয়ারিং আকারে তোমার স্তরে স্তরে সাজানো থাকে তোমার জায়গাগুলো, ঠিক আছে? এখন এই জায়গাগুলোর মধ্যবর্তী কোনো জায়গায় যদি প্লুটনটা গঠিত হয়, এবং এই প্লুটন যদি তোমার পাতলা হয়, পাতলা বলতে কোন হিসেবে আমরা থিন বলছি? যদি আমরা একটা জিনিসের তিনটা ডাইমেনশন জানি, একটা কি, একটা হচ্ছে লেন্থ জানি, একটা উইডথ জানি, আরেকটা জানি হচ্ছে তোমার কি, থিকনেস। হ্যাঁ, তো এই প্লুটনটা যদি এরকম হয় যে লেন্থ মনে করো অনেক বড়, উইডও মোটামুটি, কিন্তু তার থিকনেসটা খুবই কম, তখন সেই ধরনের প্লুটনকে আমরা বলে থাকি হচ্ছে তোমার টেবুলার প্লুটন। ক্লিয়ার? টেবুলার প্লুটন কাকে বলছি আমরা? টেবুলার প্লুটন বলছি যেই সব প্লুটনের থিকনেস অনেক কম হয়ে থাকে, তোমার লেন্থ অনেক বড় হতে পারে, মনে করো এই লেয়ারের এখান থেকে এই পর্যন্ত তোমার সেই জিনিসটা থাকতে পারে, মনে করো সেটা লেন্থটা অনেক বেশি হতে পারে, তার উইডথটা অনেক বড় হতে পারে, কিন্তু তার থিকনেসটা কোথায়, থিকনেসটা কতটুকু হবে? থিকনেসটা একদমই খুবই পাতলা হবে। সেই টাইপের প্লুটন গুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার টেবুলার টাইপের প্লুটন। আর ম্যাসিভ প্লুটন কাকে বলে থাকি? ম্যাসিভ প্লুটন বলি হচ্ছে তোমার এই থিকনেস যার কম না, মানে থিকনেস যার বেশি, এরকম টাইপের, মানে যার হচ্ছে টেবুলার প্লুটন বাদ দিয়ে যা প্লুটন আমরা দেখতে পাবো, সেইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ম্যাসিভ প্লুটন। এতটুকু কি ক্লিয়ার হলো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন আসো কনকর্ডেন্ট প্লুটনটা কি আর ডিসকর্ডেন্ট প্লুটনটা কি। খুব সোজা, দেখো এখানে আমি আগেই বলেছিলাম এই যে লেয়ারের মধ্যবর্তী কোনো পোর্শনে বা লেয়ারের এই জায়গাগুলোতে আমার কি তৈরি হবে, আমার প্লুটন তৈরি হবে। হ্যাঁ, এখন এই লেয়ারটার প্যারালাল অবস্থায় দেখো এই প্লুটনটা তৈরি হয়েছে। এই যে লেয়ারের যখন প্যারালাল অবস্থায় যে প্লুটন গুলো তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কনকর্ডেন্ট প্লুটন। আর লেয়ারকে যখন তোমার ক্রসিং করে, এই যে এরকম ক্রস করে যখন প্লুটন গুলো তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ডিসকর্ডেন্ট প্লুটন। ক্লিয়ার? এখন লেয়ারটা যদি তোমার এরকম হরাইজন্টাল না হয়ে এই ভূপৃষ্ঠের মধ্যবর্তী লেয়ার গুলো যদি এরকম ভার্টিক্যাল হতো, তাই না?
তখন যদি এটা প্যারালালি মাঝখানে এরকম করে প্লুটনটা তৈরি হতো, তখন সেই প্লুটনকে কি বলতাম? Concordant Pluton. হ্যাঁ, এক্স্যাক্টলি। আর যদি এই লেয়ারে তোমার এরকম করে কাট করে যেত হরাইজন্টালি, তখন সেই প্লুটন গুলোকে কি বলতাম? ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট প্লুটন, এক্স্যাক্টলি। তো আমরা তাহলে বুঝতে পারলাম কনকর্ডেন্ট প্লুটনটা কি আর ডিসকর্ডেন্ট প্লুটনটা কি। ক্লিয়ার? এখন আসো সিল আর ল্যাপোলিথ। সিলটা কি আর ল্যাপোলিথটা কি? কনকর্ডেন্ট প্লুটনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে তোমার সিল, আরেকটা হচ্ছে ল্যাপোলিথ। কোন কনকর্ডেন্ট প্লুটন নিয়ে এখন আলোচনা করছি বলো? ম্যাসিভেরও তো কনকর্ডেন্ট ডিসকর্ডেন্ট আছে, এখন কোন কনকর্ডেন্ট নিয়ে? ট্যাবুলার। এক্স্যাক্টলি। তো টেবুলার কনকর্ডেন্ট যে প্লুটন, সেটা আবার দুইটা ভাগে আমরা ভাগ করে থাকি। টেবুলার যে কনকর্ডেন্ট প্লুটনটা, সেটার আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার সিল আর আরেকটা হচ্ছে কি? ল্যাপোলিথ। এখন আসো সিল আর ল্যাপোলিথের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে থাকি। হ্যাঁ, সিল আর ল্যাপোলিথটা কি? সিল আর ল্যাপোলিথ অবশ্যই এটা যেহেতু কনকর্ডেন্ট প্লুটন, সেহেতু এটার অবশ্যই থিকনেস কি হবে? থিকনেসটা অবশ্যই ছোট হবে। এবং এই ধরনের প্লুটন গুলো কিভাবে থাকতে পারে দেখো, এইরকম হরাইজন্টালি থাকতে পারে, অথবা সে ইনক্লাইন্ড অবস্থায় থাকতে পারে, অথবা সে কিভাবে থাকতে পারে? ভার্টিক্যাল অবস্থায়। এবং এই প্লুটন গুলো কিভাবে থাকতে হবে? এই প্লুটন গুলো এই লেয়ারের অবশ্যই প্যারালেল অবস্থায় থাকতে হবে। এরা কি করতে পারবে না? এই লেয়ার গুলোকে কাটিং করতে পারবে না। ক্লিয়ার? এরপরে আসো, এই প্লুটন গুলো কিভাবে আসবে? প্লুটন গুলো হতে হবে তোমার স্মুথও হবে, আবার প্লুটন গুলো হতে পারে রাফও হতে পারে। দেখো এইখানে এই জায়গাটুকুতে এই যে একটা আমরা 3D ভিউ দেখতে পাচ্ছি বা একটা পিকচার দেখতে পাচ্ছি, সেখানে এই যে মার্ক করা যে পোর্শন, সেই পোর্শনে আছে হলো তোমার প্লুটন, এবং এই প্লুটনটা হচ্ছে তোমার সিল টাইপের প্লুটন। তো এটার যে উপরিভাগের যেই উপরিভাগের যে টেক্সচারটা, সেটা হতে পারে মসৃণও হতে পারে, অথবা এই টেক্সচারটা তোমার কিরকম হতে পারে? রাফও হতে পারে। আর ইট মে কন্টেইন ফ্র্যাগমেন্টস অফ রক। ফ্র্যাগমেন্টস অফ রক বলতে এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই কি? সেটা বিভিন্ন টুকরো টুকরো রকের সমন্বয়ে গঠিত হতে পারে, অথবা এটার পুরোটা জুড়ে একটা রকের আমার টুকরো থাকতে পারে। তো সেজন্য আমরা বলছি যে সিলগুলো তোমার টুকরো টুকরো রকও হতে পারে, অথবা একটা রকের অংশ হতে পারে। তো আমরা সিলটাকে কি বলি? সিলটাকে বলি হচ্ছে এটা একটা টেবুলার কনকর্ডেন্ট প্লুটন। এটা কিরকম হতে পারে? হরাইজন্টাল হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। এটার সারফেস যেটা, সেটা স্মুথ হতে পারে অথবা রাফ হতে পারে। আর এখানে যেই পুরো পোর্শনের যে রকটা, সেটা হলো কি? একটা নির্দিষ্ট রকেরও হতে পারে, অথবা টুকরো টুকরো রকেরও তৈরি হতে পারে। এখন আসো ল্যাপোলিথটা কি? ল্যাপোলিথ যেটা, সেটা দেখো এরকম স্পুন শেপের হয়ে থাকে। স্পুন শেপের তাহলে কিভাবে হবে? স্পুন শেপের এরকম তোমার প্লুটন তখনই তৈরি হবে যখন এই যে লেয়ার গুলো তোমার কি রকম থাকবে? লেয়ার গুলো স্পুন আকারে থাকবে, বা লেয়ার গুলো এরকম কি? এরকম আকারে থাকবে, অথবা এরকম আকারেও থাকতে পারে, মানে উল্টা। একটা হচ্ছে উত্তল, আমরা উত্তল অবতল পড়েছি না? উত্তল ভাবেও থাকতে পারে, অবতল ভাবেও আমাদের থাকতে পারে। তো ল্যাপোলিথকেও আমরা বলে থাকি এটাও একটা টেবুলার কনকর্ডেন্ট প্লুটনের মধ্যেই পড়ে থাকে। আর এরা হচ্ছে স্পুন শেপের হয়ে থাকে। এরা উত্তল ভাবেও থাকতে পারে, এটা অবতল ভাবেও থাকতে পারে। আর দেখো, most ল্যাপোলিথs are composed of that has been differentiated into layering of dark and light minerals. এখানে বলা হয়েছে কি? এখানে বলা হলো যে ল্যাপোলিথ হচ্ছে তোমার যেই ধরনের রক দ্বারা তৈরি, বা ল্যাপোলিথে যেই ধরনের রক থাকে, সেই রক গুলো অ্যাকচুয়ালি তোমার
বিভিন্ন ধরনের ডার্ক অথবা লাইট মিনারেলের সমন্বয়ে আমার এই রকগুলো তৈরি হয়ে থাকে। তো তোমাদেরকে আরেকটু জানিয়ে নেই, সেটা হলো রক গঠন করার, যে আমাদের দেহ গঠন করার জন্য কি আমাদের ছোট কোষ দিয়ে আস্তে আস্তে আমাদের দেহ গঠন হয়, তাই না? তো রকও এরকম অনেকগুলো মিনারেলস এর সমন্বয়ে তৈরি হয় হচ্ছে এক একটা রক। তো একটা রকের মধ্যেই দেখা যায় যে একটা নির্দিষ্ট ধরনেরই খালি মিনারেলস এর কম্পোজিশন থাকে না, অনেক ধরনের মিনারেলস এর কম্পোজিশন থাকতে পারে। যেমন সিলিকন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের কোনো কম্পোজিশন থাকতে পারে, আয়রনের কোনো কম্পোজিশন থাকতে পারে। তো এইগুলো হচ্ছে মিনারেলস এর সমন্বয়ে গঠিত হয় হলো তোমার বিভিন্ন ধরনের রক। এটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার, যে এই যে আমরা যখন রক গুলো পড়ছি তখন অনেক ধরনের মিনারেলস এর কথা আসছে। তো মিনারেলস নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব যখন মিনারেলস চ্যাপ্টারটা পড়বো তখন। শুধু এতটুকু এখন জেনে নাও যে রক গঠন করার সর্বপ্রথম যেই উপাদানটা বা সর্বপ্রথম যেই জিনিসটা কাজ করে থাকে সেটা হচ্ছে তোমার কি, মিনারেলস। তো আমরা সিল আর ল্যাপোলিথের মধ্যে যদি ডিফারেন্সিয়েশন আছে বা ডিফারেন্স আসে তাহলে তোমরা এখন বলতে পারবা, তাই তো? ম্যাম সিল আর ল্যাপোলিথ একসাথে থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবে না কেন। সিল আর ল্যাপোলিথ এই যে একটা জায়গার মধ্যে, এই দেখো এটা একটা লেয়ার, এখানে সবকিছুই থাকতে পারে, সিল থাকতে পারে, ল্যাপোলিথ থাকতে পারে, ব্যাথোলিথ, ডাই সবই একসাথে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিভাবে থাকতে পারে বলো তো? দেখো সিল হচ্ছে আমার হরাইজন্টালি, ভার্টিক্যালি বা তোমার কি ক্রস ভাবে থাকবে, হ্যাঁ। তো দেখো ল্যাপোলিসটা তখন, এই যে সিলটা মনে করো এরকম হরাইজন্টালি থাকলো, তো তার একটু নিচে গিয়ে যদি স্পুন শেপের কোনো একটা জায়গা তৈরি হয়, হ্যাঁ, সেই জায়গাটাই হচ্ছে আমার কি হতে পারে, সেই জায়গাটায় তোমার বিভিন্ন ধরনের ল্যাপোলিস গুলোও থাকতে পারে। ক্লিয়ার? জি ম্যাম। মানে এটা কোনো কথা না যে শুধু সিল তৈরি হলে সিলই তৈরি হবে, ল্যাকোলিথ তৈরি হলে ল্যাকোলিথ তৈরি হবে, নট নেসেসারি। নেচারে এগুলো তো কখনোই মানে তোমার একক ভাবে থাকে না, এরা একটা আরেকটার সাথে কি, একটা আরেকটার সাথে কানেক্টেড। আচ্ছা, এখন গেল। ম্যাম হ্যাঁ, কোনো কিছুই যদি কাটিং হয় সেটাই কোঅর্ডিনেট আর থাকবে না, তাই তো? কনকর্ডেন্ট। কনকর্ডেন্ট থাকবে না, না, সেটা কাটিং হলে কনকর্ডেন্ট থাকবে না। কিন্তু কাটিং হলেও যে কনকর্ডেন্ট থাকবে না এটা ট্রু। আবার শুধু কাটিং হলেই হবে না, সেটা অবশ্যই থিকনেসও তার কম হতে হবে, তাহলে সেটা ট্যাবুলারের মধ্যে পড়বে। আর যদি কাটিং করলো কিন্তু তার থিকনেস হচ্ছে তোমার অনেক বেশি, তখন সেটাকে আবার ম্যাসিভের মধ্যে চলে যাবে। বোঝা গেল কার থিকনেস কথা বলছি বলো তো? জি এই যে ম্যাডাম, বোঝা গেছে। হ্যাঁ, প্লুটনের থিকনেসের কথা বলছি। এখন আসো, একটু আগে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা হলো তোমার টেবুলার কনকর্ডেন্ট প্লুটনের কথা বললাম। এখন হচ্ছে টেবুলার ডিসকর্ডেন্ট প্লুটনের সম্পর্কে আমরা একটু জানবো। তো টেবুলার প্লুটন হতে হলেই অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই শর্তটা থাকতে হবে সেটা হচ্ছে আমার প্লুটনের থিকনেস অবশ্যই কি হতে হবে, কম হতে হবে। এটা হচ্ছে টেবুলার হওয়ার শর্ত। তারপরে গিয়ে সেটা তোমার হচ্ছে লেয়ারের সাথে হরাইজন্টালি থাকুক, লেয়ারের সাথে তোমার প্যারালালি থাকুক, কি কাটিং করুক, যেটাই করুক সেটার অনুযায়ী আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কনকর্ডেন্ট আর একটা হচ্ছে তোমার কি, ডিসকর্ডেন্ট। হ্যাঁ, এখন টেবুলার ডিসকর্ডেন্ট প্লুটনকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার রিং ডাইক, এই শেপে ভাগ করে থাকি। আরেকটা হচ্ছে কোন শীট ডাইক, আরেকটা হচ্ছে ডাইক সোয়ার্ম। এই তিনটা ভাগে আমরা ভাগ করে থাকি। তো আমাকে বলো তো একজন, যে ডিসকর্ডেন্ট প্লুটন হতে হলে আমার শর্তটা কি? টেবুলার ডিসকর্ডেন্ট হতে হলে এখানে দুইটা শর্ত ফুলফিল করতে হবে। কি কি শর্ত ফুলফিল করতে হবে? প্লুটনের লেয়ারের সাথে ক্রসিং হয়ে থাকতে হবে। আর হচ্ছে আরেকটা কি হতে হবে? প্রোটনটাকে ঠিক হতে হবে, না, ঠিক না, থিন হতে হবে। থিন হতে হবে। হ্যাঁ, পাতলা হতে হবে, এক্স্যাক্টলি। তো এখন আসো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা রিং ডাইকের কথা বলি, ডাইক প্লুটন যেটা, সেটা কিরকম হয়ে থাকে দেখো। এই লেয়ারটা হচ্ছে কিরকম ভাবে আছে, হরাইজন্টালি, ভূপৃষ্ঠের মধ্যেকার যে লেয়ার আছে সেটা হরাইজন্টালি আছে। আর এইখানে যে প্লুটনটা তৈরি হয়েছে এটা কিরকম শেপের তৈরি হয়েছে, রিং আকারের
এই শেপের তৈরি হয়েছে, সেই জন্যে আমরা এটাকে বলে থাকি হচ্ছে রিং ডাইক। আর এটা দেখো কোনো লেয়ারের সাথে হরাইজন্টালিও নাই, কোনো লেয়ারের সাথে ভার্টিক্যাল অবস্থায় নেই, মানে লেয়ারের সাথে প্যারালেল অবস্থায় নেই, লেয়ারটাকে কি করেছে, মোটামুটি সে ক্রসিং করে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি হচ্ছে তোমার রিং ডাইক টাইপের তোমার টেবুলার ডিসকর্ডেন্ট প্লুটন। আর কোন ডাইকটা কিরকম, কোন ডাইকটা হচ্ছে তোমার দেখো কোন আকারে আমার এই প্লুটনটা তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি হচ্ছে কোন ডাইক টাইপের প্লুটন। এটা এই প্লুটন গুলোর নাম দেওয়া হয়েছে জাস্ট এরা কোন শেপে একে অপরের সাথে ফরমেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই প্লুটন গুলোর নাম দেওয়া হয়েছে। আর ডাইক সোয়ার্মটা কি, ডাইক সোয়ার্মটা হচ্ছে কতগুলো ক্রসিং আকারে শুধু থাকলেই হবে না, পরপর প্যারালাল ভাবে যদি প্লুটন গুলো এরকম ক্রসিং আকারে একটা আরেকটার সাথে পাশাপাশি পাশাপাশি তোমার যদি তৈরি হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি ডাইক সোয়ার্ম। তাহলে ডাইক সোয়ার্ম হওয়ার জন্য শুধুমাত্র একটা লেয়ারকে মনে করো, এই লেয়ারের মধ্যে যদি একটা প্লুটন খালি কাট করলো, হ্যাঁ, শুধু একটা প্লুটন তৈরি হলো, তাহলে একটা প্লুটনকে আমরা ডাইক সোয়ার্ম বলবো না। ডাইক সোয়ার্ম তখনই বলবো যখন এটার পাশাপাশি প্যারালাল ভাবে আরো অনেকগুলো প্লুটন একটা আরেকটার সাথে কি করছে, কাট করছে, তখন সেটাকে বলে থাকি হচ্ছে তোমার ডাইক সোয়ার্ম। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি সবার কি একটু ক্লিয়ার হলো? এই পর্যন্ত কোনো ধরনের কোনো কনফিউশন আছে? না ম্যাম। হ্যাঁ, এই দেখো, এখানে দেখো এই লেয়ারটা কিভাবে আছে, এই লেয়ার গুলো আছে হচ্ছে তোমার এইভাবে, কিন্তু এই যে প্লুটন গুলো তৈরি হয়েছে সাদা সাদা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি ক্রসিং আকারে তৈরি হয়েছে। এখন আসো, আমাদের মোটামুটি টেবুলার প্লুটন আমরা পড়ে ফেলেছি। এখন আসো আমরা ম্যাসিভ প্লুটন ম্যাসিভ প্লুটন নিয়ে আলোচনা করব। তো টেবুলার প্লুটনের যে শর্তটা ছিল সেটা হলো যে কি হতে হবে, প্লুটনটা অবশ্যই কি হতে হবে, থিন হতে হবে। এখানে কোনো ধরনের কোনো এরকম কোনো শর্ত নাই, এখানে শর্ত হচ্ছে টেবুলার বাদে যা কিছু আছে দুনিয়ায়, টেবুলার ওই ছোট পাতলা তোমার হচ্ছে প্লুটন বাদ দিয়ে যা কিছু দুনিয়ায় আছে, সব ধরনের প্লুটন গুলোকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার ম্যাসিভ টাইপের প্লুটন। এখন ম্যাসিভ কনকর্ডেন্ট প্লুটন আছে আর ম্যাসিভ ডিসকর্ডেন্ট প্লুটনও আছে। ম্যাসিভ যে কনকর্ডেন্ট প্লুটনটা, সেটার আমরা নাম দিয়ে থাকি হচ্ছে তোমার ল্যাকোলিথ। আর ম্যাসিভ যে ডিসকর্ডেন্ট প্লুটন, সেটার নাম দিয়ে থাকি হচ্ছে তোমার কি, ব্যাথোলিথস। তো ম্যাসিভ কনকর্ডেন্ট যে প্লুটনটা, সেটা আকৃতি হয় হচ্ছে তোমার ডোম শেপের। ডোম আমরা সবাই দেখেছি, এই যে 60 গম্বুজ মসজিদের আমরা ডোম দেখেছি না, তো এইরকম ডোম আকারের যে প্লুটনটা তৈরি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ম্যাসিভ প্লুটন। কিন্তু এটার আরেকটা নাম আছে ম্যাসিভ কনকর্ডেন্ট প্লুটন, এটাকে বলি হচ্ছে তোমার ল্যাকোলিথস। তো এই প্লুটনটা অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম হয়, সেটা হলো যখন ম্যাগমা হলো মানে তোমার একটা বড় শেপের বা একটা লাম্প আকারে যখন উপরের দিকে সে ঠেলে আসতে চায়, তখনই তোমার এই ধরনের প্লুটনটা তৈরি হয়ে থাকে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ল্যাকোলিথস। এরপরে আসো ব্যাথোলিথসটা কিরকম। ব্যাথোলিথসটা হচ্ছে এরকম ডোম শেপের তৈরি হয় না, কিন্তু এটার থিকনেসটা যথেষ্ট পরিমাণ কি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। আর এটার সারফেস এক্সপোজারটা তোমার 100 কিলোমিটার স্কোয়ার পর্যন্ত হয়ে থাকে। সারফেস এক্সপোজার বলতে দেখো, এই যে এতখানি পোর্শন আমরা কি হচ্ছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এটা তৈরি হয়েছে কিন্তু ভেতরে, বাট এই প্লুটনটা কিন্তু ভেতরেই তৈরি হওয়া, বাট এটা এত দূর পর্যন্ত কি হয়েছে, বাহিরের দিকে এক্সটেন্ডেড অবস্থায় চলে আসছে। তো এটা সারফেস এক্সপোজার বা এটার বাহিরে আমরা কিছু দূর পোর্শন দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ব্যাথোলিথস। আর ব্যাথোলিথসে তোমার কিভাবে তৈরি হয়, ব্যাথোলিথসটা হচ্ছে তোমার প্রথম দিকে একটু অল্প অল্প করে তৈরি হয়, যত নিচের দিকে যেতে থাকে ততই তার সাইজটা আরো কি হতে থাকে,
আরো বাড়তে থাকে। তো এটাই বলা হয়েছে, দেখো যত এক্সটেন্ড ডাউনওয়ার্ডে আমার এক্সটেন্ডেড অবস্থায় যাচ্ছে এই প্লুটনটা, ততই কি হয়, তত এই সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, আর এটার হচ্ছে দেখো, এই যে সারফেস এক্সপোজড অবস্থায় আছে এই রকটা বা এই ব্যাথোলিথটা যে সারফেস এক্সপোজড অবস্থায় আছে, তো এই এক্সপোজারের একটা নাম আছে। কি নাম বলা হয়ে থাকে? এক্সপোজারের নাম বলে থাকি হচ্ছে স্টক। ঠিক আছে। আর এই এক্সপোজার গুলো কোথায় দেখতে পাই? এই এক্সপোজার গুলো আমরা মাউন্টেন রেঞ্জেস গুলোতে আমরা এই এক্সপোজার গুলো দেখতে পাই, বা ব্যাথোলিথ তৈরি হয়ে থাকে তোমার কোথায়? এই মাউন্টেন বা পাহাড়ি কোনো জায়গায় বা হিলি কোনো রিজিয়নে আমার অ্যাকচুয়ালি তোমার ব্যাথোলিথ গুলো তৈরি হয়ে থাকে। আর ব্যাথোলিথ হচ্ছে তোমার যেই মিনারেলস দ্বারা তৈরি হয়, বা ব্যাথোলিথ তৈরি হওয়ার জন্য অবশ্যই আমার কি কোনো না কোনো মিনারেলের সমন্বয়ে সেটা তৈরি হয়েছে। সেই মিনারেলের মধ্যে প্রাইমারি যে মিনারেলটা দিয়ে আমার এই ব্যাথোলিটটা তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি কি? বলে থাকি তোমার গ্রানাইট। আর এটার মধ্যে অনেক বড় ভলিউম, যেহেতু এটার আমি কি বলেছি, এটার থিকনেসটা কম না, এটার থিকনেস অবশ্যই কি বেশি, সেহেতু আমরা বলে থাকি এটার যে রকের যে ভলিউমটা, তার ভলিউমও অবশ্যই কি হবে? তার ভলিউম অবশ্যই বেশি হবে। তো ল্যাকোলিথ আর ব্যাথোলিথের মধ্যে পার্থক্যই হচ্ছে, মোটামুটি আমরা যদি সিম্পলি বলতে চাই, সেটা হচ্ছে ল্যাকোলিথটা তৈরি হয় হচ্ছে তোমার ডোম শেপের, আর ব্যাথোলিথটা তোমার ডোম শেপের তৈরি হয় না, কিন্তু এটা অন্য অন্য ভাবে তৈরি হয়। এটার একটা সারফেস এক্সপোজার আছে, এটা যত নিচের দিকে যায় সেটার তোমার সাইজটা বাড়তে থাকে। আর এই যে সারফেস এক্সপোজার আছে, বা এখানে যে সারফেসে আমি দেখতে পাচ্ছি কিছু দূর পর্যন্ত প্লুটন, সেটার একটা নাম আছে, সেটাকে কি বলছি? স্টক। আর এইখানের যে প্লুটন গুলো, সেই প্লুটন গুলো কি অবস্থায় আছে? তোমার যেই মিনারেলস এর সমন্বয়ে গঠিত হয়, সেই মিনারেলস এর মধ্যে প্রথম বা ইম্পর্টেন্ট যে মিনারেলসটা, সেটা হচ্ছে কি? গ্রানাইট। আর এই রকের একটা নির্দিষ্ট ভলিউম আছে, এবং ভলিউমটা খুব বেশি কম না, ভলিউমটা অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাথোলিথ। আচ্ছা, এতদূর পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। রোল 130 আছো? Yes, ma'am. হ্যাঁ, 130 বলো তো আমাকে একটু। ডাইক আর হচ্ছে ল্যাপোলিথ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ডাইক টাইপের যে প্লুটন আর ল্যাপোলিথ টাইপের প্লুটন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলো তো? ম্যাম ল্যাপোলিসটা হচ্ছে আমার ম্যাম অনেকটা বৃত্তাকার শেপের। বৃত্ত আর কোথায় দেখতে পাচ্ছি? ম্যাম আর সার্কেল, কি সার্কেল তো এরকম, এখানে কোনো বৃত্ত আকারে দেখতে পাচ্ছি? ম্যাম স্পুন শেপ আর কি। হুম, হয়েছে। তো আর কার সাথে স্পুন শেপের এই আকৃতিটা কিরকম ভাবে আছে বা কিভাবে আছে সেটা একটু বলো তো। তার আগে আমাকে বলো প্লুটন কি, সেটা বললেই হবে। এই যে এতক্ষণ প্লুটন প্লুটন বললাম, এই প্লুটন প্লুটন। ম্যাম ইগনিয়াস মানে ইনক্লুসিভ ইগনিয়াস রকের একটা হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে এখন আসো, ল্যাপোলিথ আর ডাইকস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য ম্যাম আমাদের শেপে শেপে, মানে এটা তো বুঝতে পারছি। আর এদের অবস্থানের কোনো পার্থক্য নেই? যে এরা যে লেয়ারের সাথে কি হয়, প্যারালাল অবস্থায় আছে, আর ডাইকটা যে লেয়ারের সাথে প্যারালাল অবস্থায় থাকে না, সেটার একটা পার্থক্য আছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, এখন আসো, আমরা হলো, আচ্ছা, ক্রিস্টালাইজেশন যে প্রসেস, ক্রিস্টালাইজেশন প্রসেসটা কি? কেউ একটু বলতে পারবে ক্রিস্টালাইজেশন প্রসেসটা কি? রোল 140, 140 আছো? ম্যাগমা ঠান্ডা হওয়ার যে প্রসেসটা ওটাই ক্রিস্টালাইজেশন।
হ্যাঁ, ক্রিস্টালাইজেশন প্রসেসে কি হয়? ম্যাগমা ঠান্ডা হয়ে রক তৈরি করে। হ্যাঁ, এটাও বুঝলাম। ইন্ট্রুসিভ। অ্যাকচুয়ালি ক্রিস্টালাইজেশন আমি একটু বলে নেই, সেটা হচ্ছে মোটামুটি কাছাকাছি গিয়েছো। ক্রিস্টালাইজেশন যে প্রসেসটা, সেটা হলো কোনো বস্তু যখন যদি কোনো গলিত অবস্থায় ছিল, সেটা হলো সলিড আকারে এখন সলিড আকারে তৈরি হলো, সেটা হচ্ছে আমার ক্রিস্টালাইজেশন একটা প্রসেস। এবং এই প্রসেসে তাহলে কি হয়? প্রসেসে হচ্ছে তোমার যেই সলিড আকারে যে ম্যাটেরিয়ালটা ফর্ম হলো, সেই ম্যাটেরিয়ালের অ্যাটম অথবা মলিকিউল গুলো সেটা সুসজ্জিতভাবে বিন্যস্ত হলো। সুসজ্জিতভাবে বিন্যস্ত হলো বলতে কি বুঝাইলাম? তোমরা আগে যখন কেমিস্ট্রি পড়েছো সম্ভবত, ক্রিস্টাল স্ট্রাকচার পড়েছি না? জি ম্যাম। হ্যাঁ, একটু দেখিয়ে দেই। এই যে এখানে এই মলিকিউল গুলো কি থাকে? সুসজ্জিত ভাবে থাকে না? এরকম কি কিছু পড়েছি, মনে পড়ে? জি জি ম্যাম। ম্যাম। এটা একটা ক্রিস্টালের গঠন না? জি ম্যাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই যে যখন ক্রিস্টালাইজেশন প্রসেসে যেভাবেই তোমার জিনিসটা ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর অবশ্যই সলিড হলো, এবং শুধু সলিড হলেই হবে না, সেই প্রসেসটায় যেই ম্যাটেরিয়ালসটা ফর্ম করলো, সেই ম্যাটেরিয়ালস এর মধ্যে যেই মলিকিউল অথবা অ্যাটম, এগুলো তো একটা মলিকিউল অথবা অ্যাটম গুলো তারা কিভাবে আছে? সুসজ্জিত ভাবে বিন্যস্ত আছে, মানে খুব সুন্দরভাবে এদের অ্যারেঞ্জমেন্টটা হয়ে থাকে। তো এই ধরনের প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি? ক্রিস্টালাইজেশন প্রসেস। তো এই যে ক্রিস্টালাইজেশন হচ্ছে, কার থেকে ক্রিস্টালাইজেশন হচ্ছে? ম্যাগমা থেকে। ম্যাগমা যখন ক্রিস্টালাইজেশন হয়ে তখন আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে মিনারেলস ফর্ম করে। আবার ওই মিনারেলস গুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আবার কি ফর্ম করে? রক ফর্ম করে। তো এই যে ম্যাগমা ঠান্ডা হয়ে, যেই প্রসেসের মাধ্যমে ঠান্ডা হলো, ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে ঠান্ডা হয়ে যেই মিনারেলস গুলো ফর্মেশন হয়, সেটার একটা সিরিজ বোয়েন্স নামে একজন ব্যক্তি, সে কি করলো? সে ল্যাবে এটা নিয়ে টেস্ট করলো যে ম্যাগমা অ্যাকচুয়ালি নির্দিষ্ট টেম্পারেচারে কি ধরনের বিহেভিয়ার শো করে, বা টেম্পারেচার বাড়ালে কি বিহেভিয়ার শো করে, তারপর ম্যাগমা কি একটা অবস্থায় স্থির থাকে, নাকি ম্যাগমার সাথে আরো যদি তোমার ম্যাগমা এসে যুক্ত হয় তখন কি তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়। এরকম করে যেই সিরিজটা সে ইন্ট্রোডিউস করেছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার বোয়েন্স রিয়াকশন সিরিজ। এখন আসো, বোয়েন্স রিয়াকশন সিরিজে সে কি করেছে? সে হলো হাই টেম্পারেচার থেকে শুরু করে সে লো টেম্পারেচার পর্যন্ত গিয়েছে। তো হাই টেম্পারেচার থেকে সে কেন শুরু করেছে? সেটার কারণ হলো ম্যাগমা যখন আর্তের ভেতরে থাকে, ম্যাগমা যখন তোমার আর্তের কোরের মধ্যে থাকে, তখন সেখানে টেম্পারেচার আস্তে আস্তে কি হতে থাকে? আস্তে আস্তে কম হয়। তারপরে যখন কি হচ্ছে, আমি আরেকটু উপরের দিকে উঠছি, তখন কি হলো? টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। তো সে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার পর্যন্ত এই টেম্পারেচার নিয়ে কাজ করেছে, এবং তখন দেখলো প্রথমে সে ম্যাগমা দিয়ে শুরু করলো, বা প্রথমে সে একটা মিনারেলস দিয়ে শুরু করলো, তারপরে দেখলো এই মিনারেলস এর সাথে যদি আদার্স মিনারেলস গুলো এসে যুক্ত হয়, তো সেগুলোর অবস্থান আস্তে আস্তে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জটাকে আবার সে দুইটা সিরিজে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস সিরিজে ভাগ করেছে, একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস সিরিজে ভাগ করেছে। এবং দুইটা সিরিজে ভাগ করারও কিছু কারণ আছে, যে এই কারণে আমরা এই দুইটা সিরিজে সে আস্তে আস্তে দেখলো যে দুইটা সিরিজে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায়। এবং এই সিনারিওটা উনি হলো ল্যাবে শো করেছে, কিন্তু এই সিনারিও হচ্ছে তোমার প্রকৃতিতেও এটাই ঘটে থাকে, যে একটা নির্দিষ্ট ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ, কিসের অবস্থান চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানে এটা আমি কি এখনো ত্বকের এখনো গঠন? কিছু এখনো কিছু বলি নাই, মানে আমি জাস্ট
তোমাদেরকে ধারণা দিচ্ছি যে কিরকম হতে পারে, তারপরে এখন আসতেছি যে কিসের অবস্থান চেঞ্জ হচ্ছে। তো আসো, বোয়েন্স রিঅ্যাকশন সিরিজে প্রথমে কি হয়? বোয়েন্স রিঅ্যাকশন সিরিজে প্রথমে ম্যাগমা যখন কুল হয়, সর্বপ্রথম একটা নির্দিষ্ট টেম্পারেচার, একটা নির্দিষ্ট প্রেসারে সর্বপ্রথম মনে করো ম্যাগমাটা ঠান্ডা হলো। ঠান্ডা হবার পর একটা ক্রিস্টাল স্ট্রাকচারের একটা মিনারেলস গঠন হলো, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ম্যাগমা প্রথমে ঠান্ডা হয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট প্রেসারে, একটা নির্দিষ্ট ক্রিস্টালের স্ট্রাকচার এর একটা মিনারেলস গঠন হলো। সেই মিনারেলসটাকে আমরা প্রথমে বলছি মনে করো অলিভাইন। ঠিক ম্যাম আছে? তাহলে হ্যাঁ, কি ওই টেম্পারেচার রেজিমেসের যে ইয়াটা ওটা কি এই পাশে থেকে মানে এটা কুলিং শেষ হওয়ার পর দেন পরের প্রসেসটা শুরু পরের হয়েছে এই প্রসেসটা পাশে? শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ম্যাগমা কুল হয়ে মনে করো সর্বপ্রথম কি তৈরি হলো? অলিভাইন তৈরি হলো। তো অলিভাইনের কি আছে? তোমাদের এরপরে একটা ক্লাস আছে কি? জি ম্যাম। ও, তাহলে তো আর 1 মিনিট আছে, এটা একটা বিস্তারিত বলতে হতো। আচ্ছা, তাহলে আজকে আমরা এটা স্কিপ করি, বাদ দে।